আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী আহমেদউদ্দিন মিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার স্নাইপার রাইফেল এই প্রসঙ্গটি নতুন করে বিতর্ক তৈরি করছে। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে যারা প্রভাবশালী বক্তা, তারা বিভিন্ন সভা সমিতি, সেমিনারে যারা বক্তব্য দিয়ে বেড়ান, তারা রাজনীতিতে এই মুহূর্তে যারা বিরোধী দলীয় আছেন, তারা দেশের বাইরে যারা কোনো অবস্থাতে জুলাই আগস্ট বিপ্লব এবং আওয়ামী লীগের যে পরাজয় বা পতন এটা মেনে নিতে পারেননি, তারা বারবার এই স্নাইপার রাইফেল এটি এখন সামনে আনার চেষ্টা করছেন। বিষয়টি খুবই স্পর্শকাতর, এজন্য আমি আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করব। প্রথমত হলো যে বাংলাদেশে যত অস্ত্র আসে, মানে অস্ত্র এবং গোলা বারুদ, সেটা পুলিশের জন্য হোক, আনসারের জন্য হোক, কিংবা সেনাবাহিনীর জন্য হোক, এটা নিয়ন্ত্রণ এবং তদারক করার একটা নির্দিষ্ট কমিটি আছে, একটি নির্দিষ্ট সংগঠন মানে রাষ্ট্রীয় বাহিনী আছে, মানে তারাই এই জিনিসগুলো করে থাকে। এমনকি পুলিশের যে অস্ত্র, পুলিশের যে আর্মস, অ্যামুনেশন, যা কিছু আর্মির আর্মুনেশন, সব কিছু একটা নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, ফলে বাংলাদেশে বৈধভাবে যত অস্ত্র আমদানি হচ্ছে, যত গোলাবারুদ আমদানি হচ্ছে, যত বুলেট খরচ হচ্ছে পাই পাই, প্রত্যেকটা জিনিস একটা লেজারে মেনটেন করে রাষ্ট্রের একটি সংস্থা। এটা আপনারা জেনে রাখুন। 2 নম্বর হলো যে স্নাইপার যে রাইফেলটি, এই রাইফেল অনেকটা সাবমেশিন গান প্রকৃতির, AK-47 যে খুব বিখ্যাত, এই ক্যাটাগরির রেঞ্জের, এই ক্যাটাগরির বা এই রেঞ্জের বহু দূর থেকে এটি অটোমেটিক গুলি ছুড়তে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত, তাদের হাতে এই অস্ত্রগুলো দেওয়া হয় এবং বিশেষ সময়ে বিশেষ অপারেশনের জন্য সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তাদেরকে এই অস্ত্রগুলো দেওয়া হয়। ইন জেনারেল এই অস্ত্রগুলো সাধারণত ব্যবহার করা হয় না। দিস ইজ ওয়ান। এই অস্ত্রের যে গুলি 7.65 বোরের গুলি, এটি সাধারণ কোনো রাইফেল, মেশিন গান, সাবমেশিন গান বা অন্য কোনো যে আগ্নেয় অস্ত্র আছে এই অস্ত্রের মতো নয়। এই স্নাইপার রাইফেল এবং এই রাইফেলের যে গুলি, এটি একটা বিশেষ কার্যকারিতা আছে। ধরে নেওয়া হয় যুদ্ধের ময়দানে, মানে যারা এই অস্ত্র ব্যবহার করেন সরকারের পক্ষ থেকে, এই যুদ্ধকে উপলক্ষ করে এই অস্ত্রগুলো, গোলা বারুদগুলো সেই কোত, যেটাকে বলা হয় অস্ত্রাগার, সেই কোত থেকে বের করা হয় যদি রাষ্ট্র সেটা ব্যবহার করে থাকে। 2 নম্বর হলো যে এই অস্ত্র যারা চালাবেন, দেশি বা বিদেশি, তাদের সবারই ট্রেনিং থাকতে হবে। এই অস্ত্র সবাই চালাতে পারে না আর সবসময় দেওয়া হয় না। এইগুলো এক। 2 নম্বর হলো সরকারি বাহিনীর বাইরে এই মানের বা এই ধরনের অস্ত্র অনেক সন্ত্রাসী সংগঠনের হাতে আছে। আমাদের দেশে কোনো সন্ত্রাসীদের হাতে ইতিপূর্বে এই ধরনের অস্ত্র আমরা কখনো আছে বলে আমরা জানি না, আমরা দেখি না। স্নাইপার রাইফেল আমাদের দেশে কখনোই আমরা শুনিনি, হয়তো গোপনে 2-1 জনের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা ইন জেনারেল শুনিনি। কিন্তু পাকিস্তানের যে সকল জঙ্গি গোষ্ঠী রয়েছে, আফগানিস্তানের যে সকল জঙ্গি গ্রুপ রয়েছে, ভারতের অনেকগুলো জঙ্গি গোষ্ঠী রয়েছে যাদের হাতে এই ধরনের স্নাইপার রাইফেল অহরহ তারা ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের IS, হিজবুল্লাহ, হামাস, এরপর হুতি যে বিদ্রোহী রয়েছে ইয়ামেনে, এরকম আরও অসংখ্য মধ্যপ্রাচ্যের বাইরে যেটা মধ্য এশিয়া রয়েছে, সেখানে হাজার হাজার জঙ্গি গ্রুপ রয়েছে যাদের হাতে এই ধরনের স্নাইপার রাইফেল আছে এবং তারা একেবারে নিখুঁতভাবে, মানে এটার যদি রেঞ্জ, বিভিন্ন রকমের রেঞ্জ হয়, কখনো 1 কিলোমিটার, কখনো 2 কিলোমিটার, হয়তো আরও বেশি রেঞ্জের থাকতে পারে। আমি অস্ত্র বিশেষজ্ঞ নেই, ধরুন মিনিমাম 1 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায়, মানে
একেবারে গুলিবিদ্ধ করতে পারে এইরকম পাকা শুটার হাজার হাজার নয় লাখ লাখ শুটার সারা পৃথিবীতে আছে। বাংলাদেশে এরকম শুটার আছে, তবে বাংলাদেশে এই ধরনের শুটার হাতে গোনা, বাইরে খুব অল্প, কিন্তু বাহিনীগুলোর মধ্যে সেখানে এরকম আসলে পারফেক্ট যারা শুটার তাদের সংখ্যা খুব বেশি না, কিন্তু আছে। এই হলো স্নাইপার রাইফেল সম্পর্কে একটা মানে জেনারেল ধারণা। দ্বিতীয় যে বক্তব্য সেটি হলো জুলাই আগস্ট বিপ্লবের সময় এই স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে লোকজনকে গুলি করার জন্য। এখন প্রশ্ন হলো যে এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন করেছে, নাকি যারা রাজপথে বিপ্লবী ছিল তারা করেছে? এটা কি আওয়ামী লীগ করেছে, নাকি ছাত্রলীগ, যুবলীগ তারা করেছে সরকারি মদদে, রাষ্ট্রীয় মদদে? 3 নম্বর হলো এই কাজ করার জন্য কোনো দেশি শক্তি বা বিদেশি শক্তি, সেটা সরকারি হতে পারে অথবা বিরোধী দলীয় শক্তি হতে পারে, তো তারা কোনো বিদেশি শক্তিকে ভাড়া করে এনেছে কিনা। অর্থাৎ দেখা গেল যে আইএস থেকে এনেছে, আফগান থেকে এনেছে, পাকিস্তান থেকে এনেছে, বিভিন্ন দেশ থেকে তাদেরকে এই ধরনের অকারেন্স ঘটানোর জন্য এনেছে কিনা। আর এই অস্ত্রগুলো মানে যারা এই কাজ করেছে তারা নিয়ে এসেছিল কিনা, অথবা আমাদের দেশে এই অস্ত্র সরকারিভাবে যে আমদানি করা হয় সেখান থেকে এই অস্ত্রগুলো তাদেরকে দেওয়া হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো সামনে চলে আসছে এখন। এরপর হলো যে এই অস্ত্রগুলো এখন কোথায় আছে, আর যারা এই স্নাইপার রাইফেলগুলো চালিয়েছিলেন তারা কতদিন বাংলাদেশে ছিলেন, এখন আছেন কতজন, আর কতজন চলে গেছেন। এই রাইফেলের যে ট্রেনিং প্রাপ্ত শুটার যারা আছেন তাদের সংখ্যা কত, দিস ইজ এ কোশ্চেন। এই প্রশ্নগুলো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই কোশ্চেনের সাথে নানা রকম কনস্পিরেসি থিওরি চলে আসছে। সেই 2014 সন থেকে যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে যে এই স্নাইপার রাইফেল এই গ্রুপ এবং এই শুটাররা জড়িত, এই কথাগুলো অহরহ নানাভাবে বলা হচ্ছে। এরপরে এই ক্ষেত্রে যে আত্মঘাতী কতগুলো বক্তব্য বা ঘটনা, সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে বা মন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তার দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হলো যে তিনি যেটা বললেন যে তিনি এই আনসার সদস্যদেরকে দেখতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে অনেক আনসার সদস্য আহত হয়েছেন স্নাইপার রাইফেলের 7.65 বোরের যে রাইফেল, সেই রাইফেলের বুলেট দ্বারা। তো তিনি খুব আশ্চর্য হয়ে বলেছেন যে হাউ ইট ইজ পসিবল, এগুলো তো সাধারণ মানুষের কাছে থাকে না, পুলিশের কাছেও নাই, কার কাছে আছে? আইএসএস এর কাছে আছে, বিদেশিদের কাছে আছে, আর্মির কাছে আছে। হু ডিড ইট? এই জাস্ট প্রশ্ন করা শেষ, তার চাকরি শেষ। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে তিনি বোমা ফাটিয়েছেন একটা সাক্ষাৎকারে, সেটা হলো যে জুলাই আগস্ট বিপ্লব যখন চলছিল, আন্দোলন যখন চলছিল, তখন ক্যান্টনমেন্টের বাইরে যে সকল সাবেক সেনা কর্মকর্তাদের আবাসভূমি ছিল, যেমন মিরপুর ডিওএইচএস, বনানী ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, তারপরে মহাখালী নিউ ডিওএইচএস, এই সমস্ত এলাকাতে যারা বসবাস করছিলেন এবং তাদের যে ক্লাবটা আছে রাওয়া ক্লাব, এখানে রীতিমতো যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। প্রতিদিন বেসামরিক লোকজন তো আন্দোলন করছে, আর যারা সাবেক সামরিক কর্মকর্তা তারা সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন। তো এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। এর কারণ হলো যে 75-এর যে 15ই আগস্টের ঘটনা, 7ই নভেম্বরের ঘটনা, এই সকল ঘটনা কিন্তু আসলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ঘটিয়েছেন। যারা অনেক অবসরপ্রাপ্ত, যারা অনেকে সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত, তাদেরই একটা সংগঠন এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং এর আগে যে কয়টি যাকে বলা হয় আমাদের দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে কিংবা 1/11 হয়েছে, সেখানে সাবেক সামরিক কর্মকর্তাদের একটা বিরাট ভূমিকা আছে। ফলে ওই সময়টাতে সেই ডিওএসএসগুলোতে যাওয়া হচ্ছিল বা রাওয়াতে যাওয়া হচ্ছিল, সেটি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন ছিলাম এবং সবাই খুব আগ্রহী ছিলাম যে আসলে সেখানে কী হচ্ছে। তো আমরা যখন দেখলাম সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি মিছিল করছেন, তারপর রাওয়া ক্লাবের যিনি সভাপতি তিনি বৈঠক করছেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। তো ওই সময়টাতে মোটামুটি ক্যান্টনমেন্টের মধ্যে, আবার ক্যান্টনমেন্টের যে এলাকা রয়েছে এরিয়াতে, সেখানেও কিন্তু অনেক সামরিক কর্মকর্তা বসবাস করেন।
নিজেরা বাড়ি করে, বেসামরিক কর্মকর্তাদের বাড়িও রয়েছেন এবং তারা সবাই ওই সময়টাতে উদ্বিগ্ন ছিলেন। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব, সামরিক কর্মকর্তা, আগে উপদেষ্টা ছিলেন, নির্বাচন উপদেষ্টার আগেও তিনি ইলেকশন কমিশনার ছিলেন, লেখক, টেলিভিশন বক্তা, স্ট্রেট ফরওয়ার্ড, পরিচিত মুখ। তো তিনি সেই ওই বিপ্লবের সময় তিনি জাহাঙ্গীর গেট দিয়ে বের হচ্ছিলেন ক্যান্টনমেন্টের। তখন তাকে কেউ টেলিফোন করে বলল, ডিজিএফআই বা অন্য কোনো প্রতিষ্ঠানের, যে আপনি সামনে আর এগোবেন না স্যার, বিকজ আপনি স্নাইপার যে জোন, যে টার্গেট জোন, তার মধ্যে আছেন, ফলে আপনি যে কোনো সময় সেই স্নাইপার গুলিতে আক্রান্ত হতে পারেন। ইট মিনস জাহাঙ্গীর গেটের ওই এলাকাতে যারা স্নাইপার রাইফেল নিয়ে ডিউটিরত ছিল, গোলাগুলি করছিল, তাদের সম্পর্কে কর্তৃপক্ষ ওয়াকিফাল ছিল এবং সেই স্নাইপারের গুলিতে যেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি আহত না হন, নিহত না হন, সেই ব্যাপারেও কর্তৃপক্ষ সচেতন ছিল। না হলে তাকে টেলিফোন করলো কেন? এটা গেল ওনার বক্তব্যের শানে নজর। এর বাইরে সেই অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন প্রভাবশালী গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে তার বাসায় ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে জুলাই আগস্ট যে বিপ্লব চূড়ান্ত, মানে 5 তারিখের আরও 7-8 দিন আগে, তাহলে ধরুন 5ই আগস্ট, জুন, জুলাইয়ের সেই 25-26 তারিখে তার বাসায় একজন লোক বলে যে আপনি বাসায় থাকবেন না, বের হবেন না, আপনি স্নাইপারদের টার্গেটের মধ্যে আছেন, স্নাইপার আপনাকে খুঁজছে, গুলি করবে। তাহলে এখানে দেখুন আপনি এলোমেলো হয়ে যাবেন এই কথাগুলোতে, যে এই ডিজিএফআই এটা জানলো কি করে তারা স্নাইপারদের টার্গেট আছে, হু আর দ্য স্নাইপার, কারা, আর আসিফ নজরুল কেন টার্গেটের মধ্যে পড়বেন, আর ব্রিগেডিয়ার সাখাওয়াত কেন সেদিন সেখানে বের হয়েছিলেন জাহাঙ্গীর গেটের ওই জায়গা দিয়ে। এই বিষয়গুলো নিয়ে এত বেশি বিতর্ক হচ্ছে যে বিতর্ক রীতিমতো বর্তমান সরকারের উপর রীতিমতো একটা মানসিক চাপ তৈরি করেছে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো অমীমাংসিত বিষয় এমনভাবে নড়াচড়া করছে যে এগুলো যদি সমাধান করা না হয় তাহলে এই স্নাইপার রাইফেলের যে ঘটনা, এটি এগোতে থাকবে এবং এটির যে পরবর্তী এক্সটেন্ডেড ভার্সন কাকে যে কখন ফেলে দিবে এটি আমরা কেউ বলতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, অনেকেই আপনারা এই পোর্টালটির নাম জানেন, তার কারণ তারা মাঝে মধ্যেই খুবই স্পর্শকাতর বিষয়ে কিছু কিছু রিপোর্ট প্রকাশ করে। ঠিক তেমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে কোনো কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষের গায়ে যে 7.62 রাইফেলের বুলেট পাওয়া গিয়েছিল, সেই বুলেট, সেই রাইফেল কোত্থেকে এলো, এবং এই প্রশ্নটি প্রথমে করেছিলেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। নর্থ ইস্ট নিউজ খুঁজে বের করার চেষ্টা করেছে তাদের দাবি অনুযায়ী কোত্থেকে এই রাইফেল আসলে এলো, কারা সাপ্লাই দিয়েছিল। আমার এই পর্বে আমার নিজস্ব কোনো মতামত থাকবে না, তবে শুরুতেই বলে রাখি নর্থ ইস্ট নিউজ যেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে তা খুবই স্পর্শকাতর এবং অবশ্যই আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বক্তব্য আমরা আশা করছি, নইলে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে। এর মধ্যেই রিপোর্টটি অনেকের কাছে চলে গিয়েছে। আমি শুধু এই রিপোর্টের অংশবিশেষ, সম্পূর্ণটা নয়, অনেক দীর্ঘ, আমি শুধু অংশবিশেষ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তার আগে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন কী বলেছিলেন সেটি একটু আপনাদের মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন যে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সময়, তখন একটা কথা বলেছিলাম, আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় করা হয়েছিল। তাদের হাতে দেওয়া 7.62 বা 7.62 রাইফেল, মরণাস্ত্র বলতে যদি কোনো কিছুকে বোঝানো হয় তাহলে এটি সেটি। এই রাইফেলের একটা বুলেট আমি দেখেছি একটা ছেলের হাতে লেগেছে, তার পুরো হাত ভেঙে চলে গেছে। পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এটি প্রথমে আমি তদন্ত করব। এমনকি আমি কথাও বলেছিলাম যে সিভিলিয়ানদের হাতেও এই রাইফেল আমি দেখেছি, তারা পুলিশের অংশ হিসেবে ছিল, সেটিও আমি তদন্ত করতে বলবো। অর্থাৎ
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর 8 তারিখে ইউনূস গভর্নমেন্ট ওথ নিল। তার 2 দিন পরেই তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়েছিলেন, পুলিশ সদস্যদের দেখতে গিয়েছিলেন। তখন তিনি গণমাধ্যমের সামনে এই মন্তব্য করেছিলেন এবং তিনি আরও বলেছিলেন যে কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে এবং এত বছর এই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকে লোকজনের কাছে গিয়েছে, সিভিল পোশাকে লোকজনের কাছে গিয়েছে বা সিভিলিয়ানদের হাতে গেছে। বিষয়টা পুরস্কার, যেটি বিশেষ গোষ্ঠী কত ভয়ঙ্কর খেলায় উন্মত্ত হয়ে উঠেছিল। শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই অনেকেই চাইতে পারেন, কিন্তু এই আন্দোলনের পেছনে আসলে ডিপ স্টেট সহ কারা অংশীদার ছিল তাও মোটামুটি নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টে খানিকটা হয়তো অনেকে ধারণা করতে পারেন যে কারা ছিল। নর্থ ইস্ট নিউজের মানে যে দাবি সেটা যে সম্পূর্ণ অংশে সত্য আমি সে কথাও বলছি না, আমি শুধু তাদের বক্তব্যটা তুলে ধরছি। বাদ বাকি অবশ্যই আমরা আশা করব সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস রিলিজ। নর্থ ইস্ট নিউজের শিরোনামের প্রথম অংশ হচ্ছে ট্রেসিং দ্য 7.62 mm অ্যামো ট্রায়াল, অর্থাৎ 7.62 mm গুলির পথের সন্ধান। এখানে যা বলা হচ্ছে তা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র ও নথিপত্র থেকে জানা যায় যে 2024 সালের জুলাই আগস্ট মাসে ব্যবহৃত নিষিদ্ধ বোরের গুলি সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে। 2025-এর 23শে নভেম্বর তিনি একটি দৃশ্যের অবতারণা করেছেন, মনে করে দিয়েছেন এবং এটা আমরা জানি যে বিষয়টি ঘটেছিল ঢাকায় আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেকেরই বিচার চলছে। সেই আদালতের কক্ষে তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আইনজীবী নাজনীন নাহারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। ব্যারিস্টার নাজনীন নাহার হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের বোন। জিয়াউল হাসানের বিচার কাজ চলছে এই ট্রাইব্যুনালেই। তো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বোন ব্যারিস্টার নাজনীন নাহারকে বরখাস্ত হওয়া একজন সাবেক সেনা কর্মকর্তা সেদিন হুমকি দেন এই বলে যে আমি তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। আদালত কক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবীরা কোনো প্রতিবাদ করেনি, কিংবা আদালতের মধ্যে আরও যারা সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিলেন তারাও তাজুল ইসলামকে টু শব্দটি করেননি। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি সান্ত্বনা দেন নাজনীন নাহার সহ তার সাথে যে আরও একজন ব্যারিস্টার ছিলেন, আইনজীবী ছিলেন, তাদের দুজনকে। নর্থ ইস্ট নিউজ বলছে বরখাস্ত হওয়া সেই সেনা কর্মকর্তা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এবং NSCN এর মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরির মতন বাংলাদেশি জঙ্গি সংগঠনের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপনীয় নথি থেকে জানা যায় বিদেশি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার দায়ে সামরিক আদালতে কোর্ট মার্শাল হয় সেই সেনা কর্মকর্তার এবং তাকে দণ্ড দেওয়া হয়। এখানে বলা হচ্ছে 2009 থেকে 2011 সালের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, পরবর্তীতে যিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান এবং যার বিচার কাজ চলছে, তার নেতৃত্বে বাংলাদেশে উলফা ও নাগা বিদ্রোহীদের মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যকলাপ নিষ্ক্রিয় ও নির্মূল করা হয়েছিল। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে হরকাতুল জিহাদও নির্মূল করা হয়। র্যাবের তদন্তে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদের সঙ্গে সাবেক ওই সেনা কর্মকর্তার গভীর সংযোগ প্রমাণিত হয় এবং এই প্রমাণের ফলে 2012 সালের 15ই মার্চ কোর্ট মার্শালের রায়ে তিনি সহ তার আরও 2 সহযোগী অর্থাৎ আরও 2 সাবেক সেনা কর্মকর্তা তাদেরকে বরখাস্ত করা হয় এবং 4 বছর 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জন ও রাজেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়া যায় হাসিনুরের অনুরোধে, অর্থাৎ এখানে সাবেক সেনা কর্মকর্তা বলতে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড হাসিনুরের কথা বলা হয়েছে। সেই সাবেক সেনা কর্মকর্তা হাসিনুরের অনুরোধে আরও এক সেনা কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে তাদের সম্পর্ক ছিল। তারা পার্বত্য চট্টগ্রামে UPDF এবং JSS এর মতো
স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সংযোগ স্থাপন করে দিয়েছিলেন এবং ময়মনসিংহে একাধিক সভা করেছিলেন। আমরা জানি কেএনএফের নাম, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক যেই বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাদের সঙ্গে আবার ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে, এগুলো আমরা আগে থেকে জেনে আসছি। নর্থ ইস্ট নিউজ বলছে 2014 সালের 21 এপ্রিল তৎকালীন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বরখাস্তকৃত ওই সেনা কর্মকর্তার সাজা শেষ হওয়ার আগেই তার মুক্তির ব্যবস্থা করেন। 2023 সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে জেনারেল ভুইয়া ও জেনারেল সরওয়ার্দী সমমনা অবসরপ্রাপ্ত কর্মরত সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এবং বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত সেই সাবেক সেনা কর্মকর্তা এখন নিয়মিত টেলিভিশন টকশোতে উপস্থিত হন এবং প্রকাশ্যে দাবি করেন যে 2024 সালের জুলাই আগস্ট মাসের অস্থিরতায় তিনি ও তার সহযোগীরা সশস্ত্রভাবে জড়িত ছিলেন। নর্থ ইস্ট নিউজ বলছে গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেনি যে বরখাস্ত ও অবাঞ্ছিত সামরিক কর্মকর্তারা কিভাবে প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করেছিলেন, অর্থাৎ সেই 7.62 mm রাইফেল। বরখাস্ত হওয়া কর্মকর্তারা বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য পেশাদার ভাড়াটে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায় তারা তাদের উপার্জিত অর্থ শেয়ার বাজার এবং বিটকয়েন ট্রেডিংয়ে বিনিয়োগ করেন এবং এই বিটকয়েন সম্পর্কে তো আমরা আরও বেশ কিছু কথাবার্তা শুনছি। সাবেক উপদেষ্টাদের মধ্যে কেউ অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ বিটকয়েনে হাজার হাজার কোটি টাকা রেখেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাথেও যোগাযোগ বজায় রাখেন। সেনাবাহিনী থাকা ভারত বিরোধী কর্মকর্তার উপর আজমির প্রভাব রয়েছে। 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে ঢাকায় নিহতদের অধিকাংশই স্নাইপার রাইফেলে ব্যবহৃত 7.62 mm ক্যালিবারের গুলিতে মারা যান। এই ধরনের অস্ত্র সাধারণত সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশন ব্যবহার করে থাকে। অস্থিরতার সময় পুলিশ হত্যায় বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদী জড়িত ছিল। জানা গেছে অন্তত 3 জন আমেরিকান, ম্যাথিউ ভ্যানডাইক, টেরেন্স আরভিল জ্যাকসন এবং রিচার্ড ড্যানিয়েল রোমান, যারা মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সাথে গোপনে যোগাযোগ রাখতেন, তারা 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে উপস্থিত ছিলেন। এখানে ডিপ স্টেটে খেলা ছিল এই আন্দোলনে, এখনও ডিপ স্টেটে খেলা চলছে এবং খুব সহজ কথা আবারও বলি, শেখ হাসিনার সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা নিহত হয়েছেন এবং এই নিহতের সংখ্যা অনেক বলে অনেকে দাবি করেন। পুলিশকে তো আর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মারেনি, তাই না? আবার পুলিশ সদস্যদের উপরে যে আক্রমণ করতে পারে তার একটি ধারণা এখানে পাওয়া গেছে যে সেখানেও ডিপ স্টেটের খেলোয়াড়রা ছিলেন বা যারা এই খেলা অংশ নিয়েছিলেন তাদের নেতৃত্বে, তাদের অনুসারে কোনো সদস্য থাকতে পারেন। অর্থাৎ এই যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেন জাতিসংঘের দাবি অনুযায়ী, তাদের মধ্যে সবাই তো 5 আগস্টের আগে নিহত হননি। যারা নিহত হয়েছিলেন তারা কাদের গুলিতে নিহত হয়েছিলেন এবং আত্মস্বীকৃত খুনিরা বাংলাদেশে তো রয়েছেই, তারা বলছে তারা কী করেছিল ওই সময়। অতএব নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টটি আমরা কতটুকু গ্রহণ করব, কতটুকু বর্জন করব, এটি যার যার ধারণার উপরেই নির্ভর করবে। তবে আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি আসা উচিত অন্তত আমাদের জন্য।